দর্শক 2026 সালের জুলাই আমরা দাঁড়িয়ে আছি। ঠিক 2 বছর পেছনে যান, কোন বাংলাদেশকে আপনারা দেখবেন? একদম রণাঙ্গনে থাকা একটা বাংলাদেশ, যে বাংলাদেশে সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখে 36 জুলাই, যাকে বলে 5 আগস্ট, এই দেশ থেকে একটি রেজিমের পতন হয়। সেই আনন্দ, সেই প্রশান্তি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ একটা রেজিমের পতনের পর নতুন একটা আতঙ্ক দেশে ভর করে। আমরা প্রথমবারের মতন খুব শক্তভাবে একটা টার্ম, একটা নাম অনেক বেশি শুনেছি, মব জাস্টিস। ঘরে ঘরে তখন আসলে এই মব আতঙ্ক চলছে, ডাকাতি হচ্ছে, কথায় কথায় আসলে ফ্যাসিবাদের দোসর, ভারতের দালাল কিংবা ইসলাম বিরোধী এরকম ট্যাগ দেয়া হতো। ফলে একটা অরাজকতা, একটা অস্থির পরিবেশ আমরা দেখেছিলাম, এবং মানুষের মধ্যে তখন আক্ষেপ ছিল, বিরক্তি ছিল এবং অপেক্ষা ছিল যে একটা নির্বাচন হবে, দেশে গণতান্ত্রিক সরকার আসবে। নির্বাচন হলো, দেশে গণতান্ত্রিক সরকার এলো, আর আমরাও এই শান্ত সময়ে একটু অ্যানালাইসিস করতে পারছি, একটু ঘেঁটে দেখতে পারছি যে জুলাই আসলে কি ঘটেছিল, কার কি ভূমিকা ছিল, কোন গল্পগুলো এখনো অজানা রইল। মবের কথা আমরা বলছি, সেই মবের পাশাপাশি দেয়ালে লেখা সবচেয়ে শক্তিশালী যে গ্রাফিতি, সেই গ্রাফিতি মুছে কারা, কিভাবে, কেন অন্য রাজনৈতিক দলকে ঘায়েল করার জন্য ব্যবহার করলো, এই গল্পগুলো অজানা, কিন্তু জানার চেষ্টা আমরা করব। কারণ এমন কিছু মানুষ আসলে এই জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, যারা আসলে নিজেদেরকে জাহির করেননি, যারা নিজেদেরকে প্রচার করেননি, কেবল নীরবে নিভৃতে কাজ করে গেছেন। আমার সঙ্গে আছেন তেমনই একজন জুলাই যোদ্ধা, যার রাজনৈতিক পরিচয় হিসেবে আমরা বলতে পারি তিনি বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। এবং বলে রাখি, আমি রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি, আমার সঙ্গে সাজ্জাদুল মিরাজের কথা হবে এবং পুরো কথাটা আপনারা শুনবেন, কারণ এই কনভারসেশনের মধ্য দিয়ে আপনারা এমন কিছু তথ্য জানবেন যে তথ্যগুলো আসলে এখন পর্যন্ত হয়তো আপনারা অনেকে জানেন না, এবং সেই তথ্যগুলো জানলে হয়তো জুলাইয়ে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। তো আলাপ শুরু করতে চাই। সাজ্জাদুল মিরাজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ 71 চলে ভাষ্যকারকে, আপনাকে ধন্যবাদ। আসলে জুলাই নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা চওড়া সময় ধরে আমাদের কথা বলতে হবে, কারণ এত ন্যারেটিভ, এত ট্র্যাজেডি, প্রত্যেকটা দিন ছিল উত্তাল। আমি ধাপে ধাপে আসবো, তবে আজকে আপনার সাথে পুরো আলোচনায় আমি 3টা ভাগে ভাগ করে নিতে চাই। প্রথম অংশে জুলাই এসে উত্তাল সময়, যেখানে আপনার ব্যক্তিগত কিছু কষ্টের মুহূর্ত আছে, ব্যক্তিগত রাজনৈতিক যে নানা রকমের চ্যালেঞ্জ সেগুলো আছে, একটু জানার চেষ্টা করব। দেন আমরা সেই জুলাই পরবর্তী অস্থির সময়ের কথাটা একটু জানবো, সেখানে কি ধরনের কর্মকাণ্ড চলেছে, এবং ফাইনালি এখনকার বাস্তবতা নিয়েও কথা হবে। শুরুটা করতে চাই এইভাবে, আমরা যখন শুনি জুলাই অভ্যুত্থানের কথা, আমরা দেখি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভিডিও বার্তা, সার্জিস আলমের ভিডিও বার্তা, হাসনাত আবদুল্লাহর ভিডিও বার্তা, এবং সেই সমস্ত ভিডিও বার্তা দিয়ে মানুষ এক হচ্ছে পরদিন, এবং সেটা নিয়ে তারা আন্দোলনে নেমে গেছে। সর্বস্তরের মানুষ তাদের ডাকে, তাদের কথায় সাড়া দিয়েছে। কিন্তু এটা যদি আমরা একটু বড় ক্যানভাসে চিন্তা করি, গুটি কয়েক মানুষের ডাকে সাড়া দিয়ে এত বড় আন্দোলন তো সম্ভব না। নিশ্চয়ই কেউ না কেউ বড় আকারে সেই রসদ জুগিয়েছে, এবং বিএনপির ক্ষেত্রে এটুকু বলা যায় যে এই সংগ্রাম আন্দোলন দীর্ঘ সময় ধরে তারা করেছে। কিন্তু আমরা আসলে কোথাও যেন সেই কথাগুলো, বিএনপির ভূমিকাটা কি, তার অঙ্গ সংগঠন, তার ছাত্র সংগঠনের ভূমিকা জুলাই কি ছিল, আপনার ভূমিকা আসলে কি ছিল, খুব একটা জানা হয়ে ওঠে না। আজকে সেই সুযোগটা নিতে চাই। 2024 সাল